তার জন্য কলাম লাগবে 3টা, এর মধ্যে 2টি হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা। এটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা প্রশ্ন দেওয়া থাকে, এই 2টা কলাম ভিত্তিক লিখে ফেলতে হবে। আর মেইন একটা তথ্য হচ্ছে শ্রেণীব্যাপ্তিগুলো অবিচ্ছিন্ন থাকতে হবে। অবিচ্ছিন্ন বলতে এখানে যে প্রথম শ্রেণীব্যাপ্তি আছে 45 থেকে 49, এর উচ্চসীমা হচ্ছে 49, আর পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 50। তাহলে এটার উচ্চসীমা আর পরবর্তী শ্রেণীর নিম্নসীমা দুইটা একই রকম হতে হবে, কোনো পার্থক্য থাকতে পারবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি 49, এখানে হচ্ছে 50, মাঝখানে এক গ্যাপ আছে, দুইটাকে একরকম করতে হবে, গ্যাপ হচ্ছে 1। এই কারণে যদি 1-এর অর্ধেক করে আমরা অর্ধেক করলে পাওয়া যায় 0.5 পাওয়া যায়। তাহলে উচ্চসীমাটাকে 0.5 বাড়িয়ে দিতে হবে, 49.5। 54কে বাড়াতে হবে 0.5, এভাবে সবগুলোকে উচ্চসীমাগুলোকে 0.5 বাড়িয়ে দিতে হবে। আর নিম্নসীমা যেগুলো আছে 45, এগুলোকে 0.5 কমিয়ে দিতে হবে। যেমন 45 থেকে যদি আমরা মাইনাস করি 0.5, তাহলে ক্যালকুলেটরের সাথে করা হয়, পাওয়া যাবে 44.5। 50 থেকে যদি 0.5 মাইনাস করা হয়, তখন এটা আসবে 49.5, 69.5। দেখা যাচ্ছে এখানে যে উচ্চসীমা ছিল 49.5 আর নিম্নসীমা হচ্ছে 49.5, দুইটা সেম হয়েছে। দুইটা সেম হলে এটাকে বলা হচ্ছে অবিচ্ছিন্ন, মাঝখানে গ্যাপ নাই। তাহলে আমাদের আয়তলেখ অঙ্কন করতে সুবিধা হবে। এমনকি আয়তলেখ অঙ্কন করার জন্য অবশ্যই দুইটা সেম থাকতে হবে। যদি কোনো প্রশ্নে সেম থাকে দুইটা, তাহলে তো অবিচ্ছিন্ন করতে হবে না। আর এরকম যদি পার্থক্য থাকে, তাহলে এইভাবে অবিচ্ছিন্ন করতে হবে। এটা হচ্ছে নর্মালি বোর্ড পরীক্ষায় এসে থাকে। এটা অন্যভাবে থাকতে পারে, যদি কোনো শ্রেণীব্যাপ্তি এরকম থাকে 40 থেকে 50, তারপর থাকে এখানে 52 থেকে 64 থাকে, আচ্ছা ঊর্ধ্বসীমা হচ্ছে 50 আর নিম্নসীমা হচ্ছে 52। পার্থক্য হচ্ছে এখানে 2, তাহলে 2-এর অর্ধেক যদি আমরা করি 1, তাহলে উচ্চসীমাগুলোকে 1 বাড়াতে হবে, নিম্নসীমাগুলোকে 1 কমাতে হবে। যেমন 50কে যদি আমরা 1 বাড়াই, এটা হয়ে যাবে 51, আর 64কে 1 বাড়ালে এটা হয়ে যাবে 65। আর নিম্নসীমা যেগুলো ছোট আছে সেগুলোকে আরও ছোট করতে হয়, আর উচ্চসীমা যেগুলো বড় আছে সেগুলোকে আরও বড় করতে হয়। তাহলে এখানে 40 থেকে 1 বিয়োগ হলে এটা 39, আর 52 থেকে 1 বিয়োগ হলে এটা 51। পরবর্তী স্টেপ হচ্ছে প্রথমে ছকটা করার পর নিজে 3টা তথ্য লিখতে হয়। আমরা আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ, জটিল রেখা যেখানেই যে অঙ্ক করতে যাই, প্রত্যেকটাতেই এরকম 3টা তথ্য লিখতে হয়। শুরুতে হচ্ছে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং y অক্ষ বরাবর গণসংখ্যা স্থাপন করি, এই তথ্যটা লিখতে হয়। দ্বিতীয় স্টেপ হচ্ছে যে গ্রাফ পেপারে আমরা কীভাবে অঙ্কন করব সেটা বিবরণ। এটা হচ্ছে x ও y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গ এক বাহু সমান 1 একক। আমার পরামর্শ থাকবে প্রত্যেকটা গ্রাফ অঙ্কন করার সময় 1 বাহু সমান 1 একক ধরি, এই কথা পরামর্শ থাকবে যে প্রত্যেকটা গ্রাফ অঙ্কন করার সময় সবসময় আমরা 1 বাহু সমান 1 একক, এই কথাটা লিখব। পরবর্তী স্টেপ হচ্ছে যে 0 হতে 44.5 পর্যন্ত আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করি। এই 44.5 এটা কী করে বুঝবো, এখানে লিখতে হবে না অন্য কোনো সংখ্যা লিখব। আমাদের দেখতে হবে এখানে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির যে নিম্নসীমা আছে 44.5, এখানে যে তথ্যটা থাকবে এটা অন্য কোনো সংখ্যা লিখব। আমাদের দেখতে হবে এখানে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির যে নিম্নসীমা আছে 44.5, এখানে যে তথ্যটা থাকবে এটাকে আমরা লিখব 0 হতে 44.5 পর্যন্ত। এখন হচ্ছে গ্রাফ অঙ্কন। গ্রাফ অঙ্কন করার সময় প্রথমে x অক্ষর y অক্ষর লিখতে হয়। এখানে আমি কলম দিয়ে রাখছি, পরীক্ষা হলে অবশ্যই পেন্সিল রাখবেন যাতে ভুল ত্রুটি হলে এখানে মুছে ফেলতে পারেন। এটাকে বলবো x অক্ষ, এটা হচ্ছে x প্রাইম, নিচেরটা হচ্ছে y প্রাইম, আর এটা হচ্ছে y অক্ষ। যেখানে ছেদ করে সেটাকে বলা হয় মূলবিন্দু। x অক্ষ বরাবর হবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, y অক্ষ বরাবর হবে গণসংখ্যা। ফার্স্ট টাইম যেটা আছে এটা বসাই 44.5 থেকে 49.5 পর্যন্ত। মনে করি এটা হচ্ছে 44.5, যে সংখ্যাটা দেওয়া আছে এটা লাল রেখা বরাবর পড়লে এটা ভালো। আর এগুলো হচ্ছে 44.5 পর্যন্ত আছে বোঝাতে আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করি। তাহলে এখানে সত্যি 44 ঘর নাই, যাতে 44 ঘর আমাদের কোনো কাজে লাগবে না। ছোট্ট একটা 10 ঘরের মধ্যে 44-এর কাজটা দেখানো হয়েছে। শুধু 44 যদি এভাবে হিসাব করা 10, 20, 30, 40, 44 ঘর হলে এই গ্রাফটা অপচয় হয়ে যাবে, আর মেইন গ্রাফ আঁকার জন্য এখানে জায়গায় থাকবে না। 44, তারপর হচ্ছে এটা 44 থেকে 49.5, 45, 46, 47, 48, 49, এটা হচ্ছে এই বরাবর হবে 49.5। তারপর হচ্ছে 49.5 থেকে 54.5 পর্যন্ত 50, 51, 52, 53, 54, এটা হচ্ছে 54.5। এভাবে প্রত্যেকটা লিখতে হবে 2.5। y অক্ষ বরাবর গণসংখ্যা দেখতে পাচ্ছি সর্বোচ্চ গণসংখ্যা 20 পর্যন্ত আছে এখানে, তাহলে এটা হচ্ছে 1 থেকে শুরু করে 10 এখানে হবে, আর 20 হচ্ছে এ বরাবর। এখন মেইন গ্রাফ অঙ্কন করব। অঙ্কন করার নিয়ম হচ্ছে সবসময় অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বরাবর যে 44.5 থেকে 49.5 পর্যন্ত এই বরাবর গণসংখ্যা স্থাপন করতে হয়। এটা হচ্ছে আয়তলেখ অঙ্কন করার মেইন জিনিস।
44.5 বরাবর হবে 4 গড়, 1 2 3 4 গড়। আবার 49 তার বরাবর হবে 4, 1 2 3 4। তারপর এটাকে যোগ করতে হবে স্কেল দিয়ে, অথবা যেহেতু ছোট আছে এভাবে করা যায়। একটু বাঁকা করে দিতে হবে এটাকে, এভাবে বাঁকা করলে এটা চোখে পড়বে। তাহলে এটার উচ্চতা হচ্ছে 4 গড়। পরবর্তী শ্রেণীব্যাপ্তি হচ্ছে 49.5 থেকে 54.5, এ বরাবর হচ্ছে 8 গড়। তাহলে 49 বরাবর আমরা 8 বসাবো, 54.5 বরাবর 8 বসাবো। 49 বরাবর হবে 8 গড়, 5 4 5 6 7 8 এখানে। তারপর হচ্ছে 54 বরাবর 8 হবে। এটাকে স্কেল দিয়ে যোগ করা যায়। স্কেল দিয়ে করলে এটা ভালো সোজা হবে। এখানে যেহেতু রেখা দাগটা এইভাবে দিয়েছি, পরবর্তীতে এটা উল্টা বাঁকাভাবে দিলে ভালো, এটা গ্রাফটা চোখে পড়বে। তৃতীয় স্টেজে আছে এখানে 54.5 থেকে 59.5 পর্যন্ত, যেটা হচ্ছে 10। তাহলে আমরা 54 বরাবর 10 বসাবো, 59.5 এই বরাবর 10 বসাবো। 54 বরাবর 10 হবে, এখানে 10 আছে। তারপর 59 বরাবর 10 হবে। রেখা এখানে যেটা এইভাবে দেওয়া হয়েছিল, এখন উল্টা দেওয়া হবে, হচ্ছে চোখে পড়ার জন্য যে গ্রাফটা এটা কীরকম। 59 থেকে 64 এখানে আছে 20, তাহলে 59 আর 64 দুই বরাবর আমরা 20 বসাবো। 59 বরাবর হবে 20, আর 64 বরাবর এখানে 20 হবে। প্রত্যেকটা সিস্টেম একই রকম, দুই একটা বুঝলে পরেরগুলা আর বোঝার তেমন কিছু থাকে না। এখানে সবগুলো সেম নিয়ম। সেম নিয়মে যদি আমরা 64 থেকে 69 পর্যন্ত 12 এখানে বসাই, এটা আসবে। তার পরবর্তী স্টেপ ছিল 69 থেকে 74 পর্যন্ত 6। তাহলে এখানে 1 2 3 4 6 যদি বসানো হয়, যোগ করলেই আয়তলেখা পাওয়া যায়। আয়তলেখার সুবিধা হচ্ছে যে দেখতে এটা খুব আকর্ষণীয় মনে হয়, অথবা যারা পড়ালেখা জানে না ওরা ওই তথ্য দেখে মোটামুটি বুঝতে পারে যে এখানে সর্বোচ্চ একটা লেখা দেখা যাচ্ছে যে ক্রিকেট খেলায় এই ধরনের আয়তলেখা প্রদর্শন হয়। যদি এখানে ওভার প্রকাশ করে, এই ওভারের মধ্যে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহ হয়েছে, অথবা যদি রান প্রকাশ করে, এই একটা ওভারের মধ্যে অনেক বেশি রান হয়েছে, আর এখানে এই ওভারের মধ্যে কম রান এসেছে, এটা বোঝা যায়। এই হচ্ছে সুবিধা।